গণিত এমসিকিউ মাত্র 120টা করব, এর বাইরে একটাও করতে হবে না। কেন করতে হবে না সেটা তোমাদের দেখাচ্ছি। 2024 সালে আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে এমসিকিউ ছিল মাত্র 360টি, একেবারে বিশ্লেষণ সহ ছিল, ব্যাখ্যা সহ ছিল। সেখান থেকে ঢাকা বোর্ডে হচ্ছে 25টি, সবচেয়ে কম ঢাকা বোর্ডে 25টি। অন্যান্য সকল বোর্ডে দেখতে পাচ্ছ 27, 29, 28 এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে পাচ্ছ মাদ্রাসা বা দাখিল বোর্ডেও কিন্তু 27টি আসছে। এটা কিভাবে বুঝবো? এই প্রত্যেকটার ব্যাখ্যা 90% একবার অপশন সহ কমন পড়েছে। জানি অনেক হয়তো বিশ্বাস করবেন না, এই ভিডিওটার একেবারে ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে যান এবং 2024 সালে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেটা তো আমি ইউটিউব থেকে ডিলিট করিনি, সেটা আপনি দেখে আসেন। এবং এই ভিডিওটির ফার্স্ট কমেন্ট আমি যে ভিডিওটার লিঙ্ক দিয়েছি সেটা বিশ্লেষণটা একটু দেখে আসেন, তাহলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। টেস্ট পরীক্ষার জন্য আমি মাত্র 120টি এমসিকিউ তোমাদের দিচ্ছি। ইতিমধ্যে পার্ট 1, পার্ট 2 দিয়ে দিয়েছি, অর্থাৎ প্রথম 50টি এমসিকিউ আমি ব্যাখ্যা সহ তোমাদের বুঝিয়ে দিয়েছি। আজকে আরও দিচ্ছি। দেখো, এসএসসি 2025 ব্যাচের জন্য আমি এখন পর্যন্ত মেন সাজেশনটা দেইনি, শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য 120টা দিয়েছি। গত বছর টেস্ট পরীক্ষার জন্য কতগুলো দিয়েছিলাম তোমরা জানো? মাত্র 118টি। এই বছর জাস্ট 2টো এমসিকিউ বাড়াইছি, যদিও একটু ভিন্নভাবে। এবার দেখো ব্যাচ 24, এখানে আমার স্টুডেন্ট সংখ্যা ছিল 2700+। সেটা কিভাবে? সেটা কি সবগুলো ম্যাথের ছিল? না, 2024 সালে বাংলা সেকেন্ড পার্ট, ম্যাথ, হায়ার ম্যাথ, এই তিনটাই হচ্ছে সবচেয়ে বেশি বিক্রি করেছিলাম। সেখানে টোটাল শিক্ষার্থীর সংখ্যা 2700+ ছিল। শেষের দিকে গিয়ে আমি কিছু গ্রুপ সাবজেক্ট বিক্রি করেছিলাম সাজেশন আকারে। তাহলে সেখানে যেহেতু ম্যাথ ক্রয় করেছিল প্রায় 1200+ শিক্ষার্থী, সেখানে 793 জন শিক্ষার্থী প্লাস পেয়েছিল। সেটার লিঙ্কটাও ফার্স্ট কমেন্টে দিয়ে আছে, একটু দেখে আসেন তাহলে বুঝতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, সেই 2021 সাল থেকে আজ অবধি আমি কিন্তু মাত্র একটা নাম্বার ইউজ করি, দেখতে পাচ্ছ 01747183037, শুধু এই একটা নাম্বারই কিন্তু আমি ইউজ করি। এটাই হোয়াটসঅ্যাপ করা আছে, তুমি চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো, নাহলে ডিরেক্ট ফোনও দিতে পারো, সমস্যা নাই। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তোমরা এখন ভর্তি হতে পারবে না, তবে অ্যাডভান্স অনেকে হয়তো এখনই ভর্তি হয়ে থাকতে পারো, কারণ এখন তোমরা কোনো ক্লাস পাচ্ছ না, এখন শুধু সাজেশনটা পাচ্ছ। টেস্টের জন্য আমি একটু হেল্প করতে পারি, কিন্তু মূল ক্লাসটা শুরু হবে টেস্ট পরীক্ষার পরে, এর আগে কিন্তু না। আজকে আমরা 120টা এমসিকিউ দেখবো, 120টার বাইরে একটাও পড়তে হবে না। 120টা এমসিকিউ ব্যাখ্যা সহ তুমি পরীক্ষা হলে যাও, পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আমরা 120টা এমসিকিউর বাকিগুলো এখন দেখব। অবশ্যই ব্যাখ্যাটা ভালো মতো মনে রাখবেন। আশা করি যে স্কুলের শিক্ষার্থী হন না কেন, যে বোর্ডের শিক্ষার্থী হন না কেন, এই 120টা এমসিকিউ যদি খুব ভালো মতো আপনি বুঝে প্র্যাকটিস করে যান, তাহলে যে কোনো এমসিকিউ আপনি আনসার করতে পারবেন। এটাই হচ্ছে আমার সাজেশনের ম্যাজিক। তাহলে 360টি এমসিকিউ দিয়েছিলাম, সেটার লিঙ্কও কিন্তু ফার্স্ট কমেন্টে চাইলে তোমরা দেখতে পারো, সেখানেও দেওয়া আছে। একবারে আমি ধরে ধরে তোমাদের শিখিয়ে দিয়েছি কিভাবে মূলত আনসার করতে হয়। আমার ম্যাথ এমসিকিউর জন্য 500, 1000, 2000 এমসিকিউ পড়ার দরকার নেই। এই 360 ডিগ্রি, 360টি মানে 360 ডিগ্রি আমি বলেছিলাম। জাস্ট এটাই ভালো মতো প্র্যাকটিস করে যাও, নাথিং এলস। তো চলো মূল ভিডিও দেখি। আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। তোমরা যদি 120টি এমসিকিউ খুব ভালো মতো প্র্যাকটিস করে যাও, স্পেশালি পাশে যে ব্যাখ্যাগুলো আমি দিয়েছি সেই ব্যাখ্যাগুলো খুব ভালো মতো বুঝে প্র্যাকটিস করো, তাহলে 30টি এমসিকিউ এক্সামে আনসার করা তোমার জন্য খুবই সহজ হবে। তাহলে আমরা দেখব আজকের পর্ব হচ্ছে 3। ইতিমধ্যে পর্ব 1 এবং 2 আমি দিয়ে দিয়েছি। যারা এখন পর্যন্ত পর্ব 1 আর 2 দেখোনি তাদের জন্য প্রথম কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখলাম। পাশাপাশি সৃজনশীল মাত্র দিয়েছি আমি, যারা পাস করতে চাও তাদের জন্য সৃজনশীল দিয়েছি মাত্র 9টি এবং বীজগণিত অংশ থেকে মাত্র 15টি সৃজনশীল প্রশ্ন দিয়েছি পার্ট 1 এবং 2 আকারে। সেটার লিঙ্কটাও কিন্তু আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম। আমার একটা এফবি পেজ আছে যেখানে আমি সব সময় আপডেট দিয়ে থাকি,
সেটার লিঙ্কও ফার্স্ট কমেন্টে থাকবে, অর্থাৎ অনেকগুলো লিঙ্ক তুমি প্রথম কমেন্টেই পেয়ে যাবে, তোমাকে খোঁজাখুঁজি করতে হবে না। তুমি চাইলে সেই পেজটা ফলো দিয়ে রাখতে পারো এবং সেখানে কিন্তু আমি সবসময় আপডেট দিয়ে থাকি তোমাদের জন্য। তাহলে প্রথমে দেখব পর্ব 3-এ আমরা 8ম অধ্যায়। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু অধ্যায়টা অনেক বড়, এই জন্য চেষ্টা করো বিস্তারিত তোমাদের জন্য বুঝিয়ে দিতে। প্রথম প্রশ্নটি হচ্ছে কোনো চাপের উপচাপে অন্তর্লিখিত কোণ। উপচাপ মানে হচ্ছে ছোট চাপ। একটা বৃত্তের কয়েকটা চাপ থাকে, একটা উপচাপ, একটা হচ্ছে অধিচাপ, আর একটা হচ্ছে অর্ধবৃত্ত। এখন চাপ কোনটা বড় এবং কোনটা ছোট সেটা তোমাকে আগে চিনতে হবে। আমি প্রশ্নে এখানে ব্যাখ্যা দিয়েছি চাপের বিপরীত দিকে। দেখো, চাপের বিপরীত দিকে, আমি আবারও বলছি চাপের বিপরীত দিকে কোণ থাকে, তাই চাপ বড় হলে কোণ ছোট হবে। উপচাপ যেহেতু ছোট, এই জন্য কোণ হবে বড়। কত ডিগ্রির সে বড় হবে? 90 ডিগ্রির সে বড় হবে। তাহলে 90 ডিগ্রির সে বড় কোণকে বলে স্থূলকোণ। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? স্থূলকোণ। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝছো। এখানে যদি উপচাপের পরিবর্তে অধিচাপ বলতো তাহলে উত্তর হতো 90 ডিগ্রির সে ছোট সূক্ষ্মকোণ। এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে উপচাপ না অধিচাপ বলেছে, এটা তোমরা পরীক্ষায় প্রশ্নটা বারবার পড়ে বুঝে নিবে। আমার মনে হয় এই এমসিকিউটা নিয়ে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না। পরের প্রশ্নটি, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি। বৃত্তের মধ্যে সামান্তরিক অঙ্কন করা যায় না, কারণ বৃত্তের ব্যাসার্ধ যেহেতু সমান, এই জন্য বৃত্তের সামান্তরিক অঙ্কন করতে গেলে সেটা অটোমেটিক আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে উত্তর হবে কত? আয়তক্ষেত্র। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ। ও এ কেন্দ্র ও আর ও এ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এ বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যাবে? আমরা জানি একটা নর্মাল বিন্দু দিয়ে একটা স্পর্শই কিন্তু অঙ্কন করা যায়, বহিস্থ হলে দুটি হতো। তাহলে আমাদের উত্তর হবে কয়টা? একটা। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক অঙ্কন করা যায়? এই কোশ্চেনটা অনেকের মধ্যে কনফিউশন থাকে, আমি দূর করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, একটি বৃত্তে সাধারণত দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে দুটি বৃত্তে 4টা স্পর্শক অঙ্কন করা যাবে। এখন সেই বৃত্ত দুটি যদি পরস্পর বহিঃস্পর্শ করে তাহলে তাদের মধ্যে সাধারণ বা কমন হবে একটি। তার মানে বহিঃস্পর্শ এই কথাটা উল্লেখ থাকতে হবে, তখনই উত্তরটা হবে একটি। অনেকে মনে করে এইটার উত্তর হবে 1, আসলে উত্তর হবে কিন্তু 4। মনে হয় না তোমাদের এখন আর কনফিউশন থাকবে প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, 55 নম্বর যে কোশ্চেনটি, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র। আমি 3টাই বলে দিচ্ছি, তোমাকে এক্সট্রা 3টা এমসিকিউ কেন পড়তে হবে? স্থূলকোণী, আমি এখানে বক্সে লিখেছি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকবে অতিভুজের উপর। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকবে ত্রিভুজের বহির্ভাগে, মানে বাইরে। বিষম বাহু, যে ত্রিভুজের একটা বাহুও সমান না, তাদের অন্তর্বৃত্তের কেন্দ্র কোথায় হবে? দুইটি কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। তাহলে এই এমসিকিউটা 2 থেকে 3 বার দেখো, আমার কথাগুলো শোনো। আমি শিওর এখন থেকে আর তোমাদের এই পরিকেন্দ্র কোথায় এইটা নিয়ে আর কোনো প্রশ্ন ভুল হবে না। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটায় চলে আসলাম। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে বৃত্তের ওই জ্যায়ের দৈর্ঘ্যটা কত? তাহলে 5 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। খেয়াল করে দেখো, তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে বৃত্তের ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? আমি একটা বক্সে লিখে দিয়েছি, বৃত্তের ব্যাসার্ধকে আমরা অতিভুজ হিসেবে ধরব। বৃত্তের ব্যাসার্ধটা হবে অতিভুজ, আর লম্ব 3 সেন্টিমিটার দেওয়া আছে। ভূমি বৃত্তের জ্যায়ের অর্ধেক হবে। তাহলে জ্যা যদি হয় 5 সেন্টিমিটার, তাহলে এখানে অর্ধেক হবে 2.5 হবে, এরকম হবে। এখন প্রশ্নে বলা হয়েছে আমাদের শেষে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? আমরা তো সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য বের করতে পারবো না। আমি আরেকটা অঙ্কের আরেকটা এমসিকিউর মাধ্যমে এটা বুঝাই দেবো, জাস্ট এখান থেকে শিখে নাও। বৃত্তের মধ্যে যদি তুমি ত্রিভুজ অঙ্কন করতে চাও, সেটা সমকোণী ত্রিভুজ হবে, এটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করবে। এখানে কোনটা অতিভুজ হবে, কোনটা লম্ব হবে, সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে অটোমেটিক তুমি বের করতে পারবা। 5 স্কোয়ার থেকে 3 স্কোয়ার বিয়োগ করলে আমরা জানি সেটা হবে কত, 16।
যাকে রুট করলে আমরা পাবো হচ্ছে কত 8। তাহলে অর্ধ জ্যা খেয়াল করে দেখো মানে 4 পাবো, 8 না 4 পাবো, মানে 16কে স্কোয়ার করলে 4 পাবো। তাহলে অর্ধ জ্যায়ের পরিমাণ আসবে 4। আমাদের প্রশ্নে বলা আছে পূর্ণ জ্যায়ের মান কত, তাহলে এটা হবে 8 সেন্টিমিটার। আর একটা প্রশ্ন আছে, অনেকে হয়তো কথাগুলো শুনতে কিছুটা ডিস্ট্র্যাক্ট হতে পারে, আশা করি পরের এমসিকিউর মাধ্যমে এটা দূর হয়ে যাবে। পরের এমসিকিউটা 10 সেন্টিমিটার ব্যাস। ব্যাস নিয়ে আমরা কোনো ম্যাথ করি না, ব্যাসকে অর্ধেক করে ফেলো, ব্যাসার্ধ কত হবে 5। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, এখানে কিন্তু 7 সেন্টিমিটার ব্যাসার্ধের কথা বলা হয়েছে, তাহলে একটার ব্যাসার্ধ হবে 5 আর একটার ব্যাসার্ধ 7 দেয়া আছে। পরস্পরকে অন্তঃস্পর্শ মানে ভিতরে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর বা বিয়োগফল। অন্তঃস্পর্শ করলে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর মানে বিয়োগফল হবে তাদের দূরত্ব। তাহলে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে মানে ব্যাসার্ধ হচ্ছে 5 আর একটা হচ্ছে 7, তাহলে এদের বিয়োগফল হবে কত 2। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, পরের কোশ্চেনটা একই কোশ্চেন দিয়েছি। 8 সেন্টিমিটার ব্যাস অর্ধেক করলে হবে কত 4। 4 সেন্টিমিটার ব্যাস অর্ধেক করলে হবে কত 2। এরা বহিঃস্পর্শ করেছে, মানে বাইরে স্পর্শ করলে যোগ হবে, অন্তঃস্পর্শ করলে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে উত্তর হবে এখানে 6। সমবাহু ত্রিভুজ যার 3টা বাহু সমান, তাহলে পরিবৃত্তের কেন্দ্র হতে শীর্ষ বৃত্ত মানে শীর্ষত্রয়ের দূরত্ব, তাহলে 3টার দূরত্ব সমান হবে। অন্তর্বৃত্ত, সেখানে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করলে সেটাও ঠিক হবে, এবং কোণগুলো সমদ্বিখণ্ডক ত্রয় অন্তর্বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, তাহলে 3টাই কেন্দ্র দিয়ে যাবে। উত্তর 1 2 3, 3টাই হবে। সমবাহু ত্রিভুজ যেহেতু বাহু 3টা সমান, দূরত্ব সমান হবে, সমদ্বিখণ্ডক সমান হবে, সব এভরিথিং। এই কোশ্চেনটা খুব মজার একটা প্রশ্ন এবং এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে, খুব বেশি বেশি কিন্তু এটা পরীক্ষায় আসে। তুমি দেখতে পাচ্ছ, আমরা জানি এই সরলরেখার টোটালটা ঘুরে আসলে 180 ডিগ্রি হয়, এইটা ঘুরে আসলে হতে 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি থেকে 83 বিয়োগ করলে এই কোণের মান বের হবে। 180 ডিগ্রি থেকে 83 ডিগ্রি বিয়োগ করলে এই কোণের মান বের হবে। আবার বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করা হয় তাহলে তার বিপরীত কোণ দুটির মান 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণ এবং এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। আলটিমেটলি এই কোণের মান যা হবে এখানে এই কোণের মান সেমই হবে, মানে তুমি একবার বিয়োগ করতেছো আবার যোগ করছো, দ্যাটস ওয়াই মানটা 183 ডিগ্রি হবে। তাহলে আমার খেয়াল করে দেখো, শুধু 83 ডিগ্রি হয়ে গেল 83। এবি, এই কোশ্চেনটা নিয়ে একটু আগে তোমাদের কথা বলেছিলাম, বলে দেখো এখানে এইটা হচ্ছে এবি হচ্ছে জ্যা, এখানে এবি হচ্ছে জ্যা। তাহলে আমরা যদি এডির মান বের করি, যেটা আমি আগের প্রশ্নে করলাম কত, যে আগের প্রশ্নে এই 3টা মানের কথা নিয়ে আমি কথা বলেছি। তাহলে ও এ এইটা হচ্ছে অতিভুজ আর ও ডি এইটা হচ্ছে লম্ব, তাহলে এডির মান কত? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব, অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ করব, 10 স্কোয়ার থেকে 6 স্কোয়ার বিয়োগ করব, তাহলে 100 থেকে 36 বিয়োগ করলে 64 মানে 64, এইটাকে রুট করলে এডির মান পাবো হচ্ছে 8। তাহলে সম্পূর্ণ এবির মান হবে তার, খেয়াল করে দেখো আমরা জানি এটার আনসার হবে কত 16, যেটা আগেরটার মান হয়েছিল 8। এবার পরে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনে কোণ বিএসি, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ x + 60 হবে 2x এর সমান। আমি পাশে লিখে দিয়েছি দেখো, x + 60 এটার মান হবে 2x এর সমান, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের হবে কি দ্বিগুণ। তাহলে কি লিখলাম, x + 60 সমান হচ্ছে 2x। 2x থেকে একটা x বিয়োগ করলে একটা x থাকে, তাহলে একটা x এর মান হবে কত 60, তাহলে 60 ডিগ্রি, উত্তর হবে 60 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ মানে কি, এটার মান যদি 60 হয় তাহলে এটার মান হবে কত 120। এটার মান যদি x এর মান যদি 60 হয় তাহলে এই কোণটার মান হবে 120, তাহলে উল্টা দিকের কোণটা কত হবে, টোটাল মিলে হবে একটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমি 360 ডিগ্রি থেকে যদি আমি 120 বিয়োগ করে দেই, তাহলে দেখো আলটিমেটলি আমাদের উত্তর চলে আসবে কত 240 ডিগ্রি। আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, 9 নাম্বার অধ্যায় চলে আসি, ত্রিকোণমিতিক অনুপাত। ট্যান থিটার মান 4/3 হলে কোসেক থিটা সমান কত? ট্যানের সূত্র কি, লম্ব বাই হচ্ছে ভূমি, লম্ব যদি 4 হয় আর ভূমি যদি 3 হয় তাহলে অতিভুজ কত 5 হবে।
অতিভুজ 5 কেন হবে? কারণ সমকোণী ত্রিভুজের এই মানগুলো অবশ্যই তুমি মুখস্থ রাখবে। বলে লম্ব 3 ভূমি 4 তাহলে অতিভুজ 5 হবে। লম্ব 6 অতিভুজ হচ্ছে লম্ব যদি 6 হয় ভূমি যদি 8 হয় তাহলে অতিভুজ 10 হবে। লম্ব যদি 5 হয় এবং ভূমি যদি 12 হয় তাহলে অতিভুজ 13 হবে। অর্থাৎ 3 4 5 6 8 10 5 12 13 এই 3টা মান অবশ্যই মুখস্থ রাখবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। 3 3 9 4 4 16 যোগ করলে 25 5 5 25 5 5 25 12 কে স্কোয়ার করলে 144 যোগ করলে 169 13 স্কোয়ার করলে 169 এর জন্য এটা এইভাবে হয়। আচ্ছা পরের কোশ্চেনটা চলে আসলাম। তাহলে লম্বর মান যদি 5 হয় এবং ভূমির মান যদি 3 হয় তাহলে অতিভুজ কি 5 হবে। আরেকবার রিপিট করি, প্রথমবার যেহেতু ভুল হয়ে গিয়েছিল। tan থিটা 4/3 তাহলে ট্যানের মান লম্ব বাই হচ্ছে ভূমি, লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3, তাহলে অতিভুজ হবে কত 5, যেটা আমি আগেই বলে আসলাম। অথবা খেয়াল করে দেখো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 25, তার মানে 5 স্কোয়ার। কোসেকের মান কত? সাইনের সূত্র লম্ব বাই হচ্ছে অতিভুজ, তাহলে কোসেক হবে তার বিপরীত, অতিভুজ বাই হচ্ছে লম্ব। অতিভুজের মান আমরা কত বললাম? অতিভুজের মান বললাম হচ্ছে 5, আর এখানে লম্ব হচ্ছে কত 4, তাহলে 5/4। দেখো অঙ্কটা না করে কিন্তু বের করতে পারলাম। সাইন থিটা √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত? শুধু √3 হবে। ট্যান 60 ডিগ্রি মান শুধু √3 হবে। আচ্ছা 1/√1 প্লাস ট্যান স্কোয়ার, 1 প্লাস ট্যান স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ারের সূত্র। সেক স্কোয়ার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার, স্কোয়ার এবং রুট বাদ দিলে শুধু সেক হয়, তাহলে 1/সেক। আর 1/সেক মানে কি? কজ। টোটালটা সূত্রের উপর ডিপেন্ড করে। 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার, স্কোয়ার এবং রুট বাদ দিলে শুধু সেক হয়, 1/সেক মানেই হচ্ছে কজ। কোসেক থিটা প্লাস কট থিটা 3/2 হলে কট থিটা মাইনাস কোসেক থিটা সমান কত হবে? একেবারে সহজে বোঝাই, কোসেক থিটা প্লাস কট থিটা 3/2, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা হবে 2/3। জাস্ট বিপরীতটা করে দিবা। কেন? কারণ কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, তাহলে a প্লাস বি আর a মাইনাস বি। এদিকে কিছুই মুখস্থ করার প্রয়োজন নাই। কোসেক থিটা প্লাস কট থিটার মান 3/2, তাহলে কোসেক থিটা মাইনাস, এখানে যদি মাইনাস থাকে তাহলে এটাকে জাস্ট উল্টিয়ে দিবা। এখন কোসেক থিটা মাইনাস কট থিটা কিন্তু বলেছি, কিন্তু প্রশ্ন উল্টায় দিল, কোসেক আগে না দিয়ে কট দিছে আগে, তাহলে তুমি কি করবা? শুধু সামনে মাইনাসটা দিয়ে দিবা। যদি উল্টায় দেয় তাহলে মাইনাসটা দিয়ে দিবা, তাহলে অঙ্ক করতে হবে না, অটোমেটিক অ্যান্সার তুমি বের করতে পারবে দেখেই। বলে এটার অ্যান্সার কত হবে? 2/3 হবে, নিশ্চিত 2/3 হবে, নিশ্চিত 2/3 হবে। এখন 2/3 কি মাইনাস হবে না প্লাস হবে? দেখবা এটা কি কোসেক আর কট, কিন্তু এখান থেকে কট আর কোসেক যেহেতু উল্টায় দিয়েছে তার মানে এটা মাইনাস হবে। মাথায় রাখবে, আশা করি তোমরা বুঝতে পারছো। মানে অঙ্কটা করতে হবে না করে তুমি বের করতে পারবে। ট্যান থিটা মাইনাস 60 ডিগ্রি, আর ট্যান কত ডিগ্রির মান? 1/√3। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে এটার পরিবর্তে 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি এইদিকে আসলে হবে কি প্লাস 60 ডিগ্রি, তাহলে 30 এবং 60 মিলে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে কি 1। থিটা 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে, মানে 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে কোসেক 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, কট 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, মানে ঘটনা সত্য। প্রান্তীয় বাহু এবং আদি বাহু একই রশ্মি, এটাও সঠিক যেহেতু 0 ডিগ্রি। এরপর খেয়াল করে দেখো, আবার বলতেছি, সেক থিটা এবং ট্যান থিটার মান সংজ্ঞায়িত, অর্থাৎ সেক 0 ডিগ্রি মান আছে এবং ট্যান 0 ডিগ্রি মান আছে। অ্যান্সার 2 আর হচ্ছে 3, সরি 1 2 3, তাহলে অ্যান্সার হচ্ছে 1 2 3। ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বললে কস থিটা হবে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে সাইন থিটা হবে, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। কখন? 90 ডিগ্রি মাইনাস থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1, এটা একটা সূত্র। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস 1, এটা একটা সূত্র, অর্থাৎ 2 আর 3 সঠিক। তাহলে আমরা 10ম অধ্যায় চলে আসলাম, দূরত্ব এবং উচ্চতা। এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে মনে রাখতে হবে। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে গাছের দৈর্ঘ্য, তাহলে এটাকে আমরা লম্ব ধরবো, যেহেতু 3 তার মানে √3x আমরা ধরবো, মানে কমন মানটা x নিয়ে নিব। গাছের ছায়ার দৈর্ঘ্য, এটাকে আমরা ধরবো হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কার সূত্র? ট্যানের সূত্র।
লম্ব বাই হচ্ছে ভূমি, এটা কার সূত্র? ট্যানের সূত্র। তাহলে লম্ব হচ্ছে 3x আর ভূমি হচ্ছে √3x। এক্স এক্স কেটে দিলাম, তাহলে উপরে হচ্ছে 3, উপরে হচ্ছে 3, তাহলে 3কে √3 দিয়ে ভাগ করলে একটা √3 হয়। অর্থাৎ যে কোনো সিঙ্গেল একটা সংখ্যা বা বর্ণ যেটাই বলো না কেন, যে কোনো সিঙ্গেল একটাকে দুইটা রুট আকারে লেখা যাবে। একটা 3 মানে দুটো √3 আকারে লেখা যাবে, একটা a মানে দুটো √a আকারে লেখা যাবে। তাহলে উপরের 3, নিচে হচ্ছে √3, তাহলে √3 দিয়ে সিঙ্গেল 3কে ভাগ করলে √3 হয়। তাহলে tan √3 মান আছে tan 60 ডিগ্রি হয়ে গেল ক নাম্বার। সেমভাবে পরের কোশ্চেনটাও তোমরা করতে পারবে। অবনতি কোণ বলুক আর উন্নতি কোণ বলুক, যেটাই বলুক না কেন, দেয়ালের দৈর্ঘ্য এটাকে আমরা লম্ব ধরবো, সায়ের দৈর্ঘ্য এটাকে আমরা ধরবো হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan। তাহলে 1/√3 মানে 30 ডিগ্রি, 1/√3 মানে হচ্ছে 30 ডিগ্রি। একটি মইয়ের দৈর্ঘ্য, মইটাকে আমরা অতিভুজ আকারে কল্পনা করতে পারি এবং ছায়ার দৈর্ঘ্য এটাকে আমরা ভূমি নিতে পারি, সেটা যাই হোক না কেন, কিন্তু এখানের মানটা হচ্ছে সমান 1:1। তার মানে 45 ডিগ্রির ক্ষেত্রে একমাত্র সবগুলোই সমান হয়, ট্যান কট, সেক কোসেক, সাইন কজ। 45 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু মানগুলো সবসময় কী হবে? 1:1 মানে সমান হবে। এই জন্য এটা না দেখে তুমি উত্তর করতে পারবে। একটি খুঁটির দৈর্ঘ্য 20, ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি? তাহলে 45 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য আর খুঁটির দৈর্ঘ্য সেম হবে, কারণ 45 ডিগ্রি হলে লম্ব আর ভূমিটা সেম হয়, তার মানে অ্যান্সারটা কি সেমই হবে। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্র প্রথম খুঁটির শীর্ষ এবং দ্বিতীয় খুঁটির গোড়ার দূরত্ব কত, অর্থাৎ এইটার মান বের করতে বলেছে, সম্পূর্ণ এই অংশের মানটা বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা অতিভুজ হিসেবে ধরতে পারি। অতিভুজের আমরা জানি সাইন হচ্ছে অতিভুজ বের করার একটা সূত্র, কজ হচ্ছে অতিভুজ বের করার একটা সূত্র। সাইনের সূত্র কি? লম্ব বাই হচ্ছে অতিভুজ। এখানে লম্বর মান হচ্ছে 10 আর অতিভুজের মান আমরা বের করব। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে এখানে খেয়াল করে দেখো 20 হয়ে যাচ্ছে। প্রথম খুঁটির ছায়ার দৈর্ঘ্য, তাহলে প্রথমে এই খুঁটির এই ছায়ার দৈর্ঘ্য এটার মান কত? এইটার মান কত? তাহলে এই 10 দিয়ে বের করতে পারবো। মানে এই এখানে 10 মানটা দেয়া আছে, তাহলে প্রথম খুঁটির ছায়ার দৈর্ঘ্য লম্ব বাই হচ্ছে ভূমি 10 দেয়া আছে, tan 30 ডিগ্রির মান কত? লম্ব বাই হচ্ছে tan 30 ডিগ্রির মান হচ্ছে কত? 1/√3। তাহলে √3 দিয়ে গুণ করলে আর স্পষ্ট উত্তর চলে আসছে √10√3। অর্থাৎ খেয়াল করে দেখো, এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্বের মান হচ্ছে 10, আমাকে এইটার মান বের করতে হবে। আর এখানে বলা হয়েছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে 10কে গুণ করলে 10√3। এই ছিল হচ্ছে আমাদের আজকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা। আমরা পরবর্তী ক্লাসে অনেকগুলো এমসিকিউ একত্রে শিখব। আশা করো পরবর্তী পার্টে সবগুলো একত্রে শেষ করে দিতে। যেহেতু একটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী, তোমরা ভাগ ভাগ করেই দেখো, সুবিধা হবে, তাহলে একঘেয়েমি ভাবটা দূর হয়ে যাবে। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না, আমার FB পেজে জয়েন করতে ভুলবে না, তাহলে সৃজনশীল প্রশ্ন উত্তরপত্রগুলো আমার FB পেজে স্ক্রিনশট আকারে পেয়ে যাবে খুব শীঘ্রই। শুভেচ্ছা নিরন্তর।